ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা দেখতে দেখতে অষ্টম পর্বে পদার্পণ করল। আমাদের জীবনে চড়াই উতরাই তো থাকে, তার মধ্যে থেকে মাথা উঁচু করে বাঁচতে হবে, নিজেদের কাজ করে যেতে হবে। আমাদের জীবন তো একটাই, তাই জন্য অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন আমাদের হতে হয়, কিন্তু সেই প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে চলাই আমাদের একমাত্র কাজ, তাই তো? আজকে আমার আড্ডা ঘরে যাকে আমন্ত্রণ জানিয়েছি, সে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে নিজের একটা জায়গা তৈরি করেছে। শুধুমাত্র আবৃত্তি নয়, সঞ্চালনা, শ্রুতি নাটক, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত, সবটাই সমানভাবে চর্চায় রয়েছে এবং নানান জায়গায় উপস্থাপনা করে চলেছে। তার সঙ্গে সঙ্গে সে ছিল মেধাবিনী, খুব ভালো রেজাল্ট। কেন এসব কথা বলছি? কারণ তাকে হাইকোর্টে যেতে হয়। সে ল নিয়েও পড়াশোনা করেছে, মানে আইন নিয়ে পড়াশোনা করেছে। তার মানে বুঝতে পারছেন তো, ঘর সংসার সামলে বাচ্চা বড় করে সঙ্গীত চর্চা, আবৃত্তি চর্চা মানে কণ্ঠ চর্চা, তার সঙ্গে সঙ্গে নানান জায়গায় নানান রকম ভাবে ওয়ার্কশপ করে এবং সে ল নিয়ে পড়াশোনা করেছে, ছড়িয়ে রয়েছে এবং খুব ভালো ভালো বার্তা দেওয়ার চেষ্টা করে, কারণ সে অনুষ্ঠান অর্গানাইজ করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব ভালো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমি তো বলবো এটাও এক ধরনের সামাজিক কাজ। যার হাসি খুব সুন্দর, তাই জন্যই বোধহয় তার নাম সুস্মিতা। সুচিস্মিতা মানে পবিত্র হাসি, আর সুস্মিতা মানে সুন্দর হাসি। পুরো নামটা বলেই দিই, আজকে আমার আড্ডা ঘরে যাকে পেয়েছি তার নাম সুস্মিতা দাস। তার সঙ্গে আলাপ আমি করে নেব। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, দেখতে দেখতে তো অষ্টম পর্বে পদার্পণ করলো ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী। তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে এই অষ্টম পর্বে পদার্পণ। তোমাদের ভালোবাসাটা কিন্তু চাই, তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছু হবে না। আসুন আলাপ করে নি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, আমার আড্ডা ঘরে তোমাকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নমস্কার। তোমার সালোয়ার কামিজের রংটা খুব সুন্দর, তোমার হাসির মতনই সুন্দর। আর তুমি যে থ্যাংক ইউ, আমি কেন তোমার কাছ থেকে শুনবো, আমিই তোমাকে থ্যাংক ইউ বলবো, কারণ তুমি অনেকটা সময় বের করে আমার কাছে এসেছো এবং আসতে পেরেছো। আর তার জন্য তো তোমাকে সত্যি কথা বলতে গেলে ভালোবাসাই জানাবো। বন্ধুত্বের মধ্যে তো আর সরি আর থ্যাংক ইউটা না বলাটাই মনে হয় বাঞ্ছনীয়। আজকে তুমি যে এতগুলো কাজ করছো, সঞ্চালনার সঙ্গে সঙ্গে আবৃত্তি, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত, এবং তুমি প্রোগ্রাম অর্গানাইজ করো, নানান জায়গায় ওয়ার্কশপ করো এবং আইন নিয়ে কাজ করছো, সবটাই মিলেমিশে আছে, তোমার রক্তে রয়েছে। তাই ছোটবেলা থেকে তোমার জার্নিটা যদি একটু বলো আমাকে। সেটা বলতে গেলে প্রথমেই তোমার আড্ডা ঘরে আমাকে আমন্ত্রণ করার জন্য ওই যে থ্যাংক ইউ বলতে মানা করলে, অনেক অনেক ভালোবাসা জানাই। তুমি যে অন্তর থেকে আমাকে ডেকেছো সেটার জন্য আমি ঋদ্ধ, আমি আপ্লুত এবং অনেকটা ভালোবাসা তোমাকেও জানাই। সেটা হচ্ছে ছোটবেলা থেকে দেখো আমার অ্যাম্বিশন ছিল ডাক্তার হব। আচ্ছা, এক একজনের এক একটা অ্যাম্বিশন থাকে। তো আমি যার জন্য মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলাম, হাই ফার্স্ট ডিভিশন, এবং খুবই ভালো 3টেতে লেটারও ছিল। এবার যার জন্য তারপরে আমি ভাবলাম সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্স নিয়ে যথারীতি পড়লাম, সেখানেও রেজাল্ট করলাম, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স ফার্স্ট টাইম দিলাম, উইদাউট এনি প্রিপারেশান, সুযোগ পেলাম না। তো আমার বাড়ি থেকে মেইনলি হচ্ছে কি, বাবা মারা সেভাবে হয়তো যে পড়বে তুমি সেই যে একটা এনকারেজমেন্ট, সেটা আমি হয়তো পাইনি। আমি কিন্তু এক সন্তান, আমার ভাই বোন দাদা দিদি কেউই নেই, আমি একমাত্র সন্তান। ছোট থেকে খুব আদুরেই মানুষ হয়েছি, বড় হয়েছি। এবং মা যেহেতু স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, মা কিছুটা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন স্কুলে এবং নিয়ে আসতেন, উনি ওনার স্কুলে চলে যেতেন। এভাবে বড় হওয়া,
নবনালন্দায় পড়া, তারপরে যাদবপুর বিদ্যাপীঠ, এভাবে আমি চলছি। তো যাই হোক না কেন, তখন আমার সেকেন্ড টাইম আর জয়েন্ট এন্ট্রান্স দেওয়া হয়নি, ফার্স্ট টাইম দিয়ে আমি বিফল হলাম। আর বাবাও বললেন ঠিক আছে চলো তুমি তাহলে জেনারেল স্ট্রিমেই চলো। তারপরে অনার্স নিয়ে ইকোনমিক্স অনার্স নিলাম, ইকোনমিক্স অনার্স আবার অফ করে আবার গেলাম সায়েন্সের স্ট্রিমে। যেহেতু আমার সায়েন্সটা ছিল, আমি যে ওটা আমার ভালো লাগার ব্যাপার, আলাদা একটা রক্তের ব্যাপার, ওই ডিসেকশন করবো। তারপর আমি জুলজি, বটানি, এই কম্বিনেশন কেমিস্ট্রি নিয়ে ভর্তি হলাম কলেজে, পড়লাম, পাশ করলাম। পাশ করার রেজাল্ট বেরোনোর আগেই বিয়ে হয়ে যায়। তো সেটাও বাড়ি থেকে সম্বন্ধ করেই বিয়ে দেয়। এবার ন্যাচারালি বিয়ে হয়ে যাওয়ার কি হলো, সেই যে পড়াশোনার একটা গতি সেটা ব্যাহত হলো, থমকে গেল। কিন্তু আমি মানে সবসময় চেয়েছি, আমার তারপর রেজাল্টও বেরোলো। রেজাল্ট বেরোনো তো দেখা গেল যে আমি মানে এমএসসিটা করতে পারবো, এবং এমএসসির জন্য আমি মানে সুযোগও পেয়েছিলাম, মানে ভালো মার্কস ছিল এবং আমি 82 সিইউতে 82% পেয়েছিলাম, খুবই ভালো ব্যাপার। হ্যাঁ। তো সেখানে কিন্তু আমার বাড়ি থেকে পড়তে দেওয়া হলো না, আর সেটা আমার একটা আক্ষেপ, দুঃখ। এবার সবার তো সব কিছু হয় না, ঠিক আছে সেটা নিয়ে মেনে চলছি। তারপরে যেটা হলো আর কি, যে আমার যে ছোট থেকে মানে গানটার প্রতি আমি খুব অনুরক্ত ছিলাম। গানের জন্য কিন্তু আমার মা সব জায়গায় নিয়ে যেতেন। যেমন আমি বাণীচক্রে তখন শ্রদ্ধেয় বন্দনা সিংহ, ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত তালিম নিলাম। তার আগে হচ্ছে আমি 7th ইয়ার পরীক্ষা দিলাম আমাদের ক্লাসিক্যাল মিউজিকের ওপরে আর কি। সেটা প্রায় 14 বছর শেষ করার পরে তখন আমি রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভীষণ আমার একটা সখ্যতা, ভাব ভালোবাসা, ওই মানে মোহর্দি কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শুনতাম, দেবব্রত বিশ্বাসের গান শুনতাম, সুচিত্রা, এই শুনে শুনে আমার ভীষণ একটা ভালো লাগা তৈরি হলো। যে আর আমার গলাটাও কেন জানি না, আমি খুব রাবেন্দ্রিক স্টাইলটাকে মেনে নিলাম। এইবারে ন্যাচারালি আমি তখন রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরক্ত কোথায় শেখা যায় করে বাণীচক্রে তখন মা দিলেন, চলছে। তারপরে ভাস্বতী মুখোপাধ্যায়, তার কাছে শিক্ষা গ্রহণ, এবং তারপরে আমি কলকাতার শেরিফ হলেন আমাদের সুচিত্রা মিত্র শ্রদ্ধ, ওনার কাছে আমি 2 বছর শিখতে পেরেছিলাম, সেই সুযোগটা পেয়েছি। হ্যাঁ, পড়াশোনা ভীষণই লাকি, ওটা আমার ভীষণ ইচ্ছে ছিল। তো যে যাবো, এরকম মানুষটা যার গলা পাচ্ছি তাকে যেন সেই অনেকটা মনে হয় না রবীন্দ্রনাথ বেঁচে আছেন, সেই সমকালীন কিছু মানুষ যারা রবীন্দ্রনাথের সাথে এসেছিলেন, আমার যেন ওটা ওনার ওই যে গায়কিটা, ওই স্টাইলটা ভীষণ ভালো লাগতো, কেন জানি না। কোথায় পাওয়া যেতে পারে, কিভাবে যাওয়া যেতে পারে, তার আগে অবশ্য নিজেকে কিছুটা খিদে ছিল, তো তৈরি করেছি সেইভাবে যাওয়া এবং সেই সময় করা। আর এদিক থেকে আমার তারপরে আর কি, এগুলো সব কিন্তু বিয়ের আগে। এবার তারপরে তুমি বিয়ের পরে তুমি গানটাকে কন্টিনিউ করলে? বিয়ের, ওটা কি বলবো? হ্যাঁ বলো না। বিয়ের পরে গানটা আমার কন্টিনিউ হলো না, আমার শ্বশুরবাড়ি থেকে টোটাল বন্ধ করে দিল। আচ্ছা, বুঝলাম তোমার গানটা কন্টিনিউ হলো না, কিন্তু মনের মধ্যে তো সুর তো তোমার রয়েছে, সুর আছে বলেই তুমি সুরের আলোকে এখনো পর্যন্ত রয়েছে এবং নানান জায়গায় সরকারি বেসরকারি অনুষ্ঠান তুমি করো। আর এই সুরের আলোকে যেহেতু আছো এবং তোমার জার্নিটা আমি অবশ্যই শুনবো, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড মানে জার্নির কথাটা শোনার আগে তোমার গলায় 2 লাইন একটু গান শুনবো। কি গান শোনাই? তোমার যেটা পছন্দ সুস্মিতা। শ্রদ্ধেয় অংশুমান রায়ের একটি গান ভীষণভাবে মনকে নাড়া দেয়। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, হো 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 হো। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে। হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার ফাঁসি, হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার ফাঁসি, এলেক দিয়া তোমায় মনে পড়ে গো, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে।
পরব দিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব, পরব দিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব, সুরগুঞ্জা ফুটে লালে লাল, ও তোর ঘুঙ্গুরাটা দিবে নাকি তাল, মহুয়া ফুলেতে মৌ ভরে গো, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরেতে। খুব অসাধারণ। তোমার তো মাইক্রোফোন ছাড়াই এত সুন্দর মানে গলা, মানে মনে না যে মাইক্রোফোন সেটিং গলা, তোমার তো সেরকম গলা আমি শুনতে পাচ্ছি। না, এটুকু আমার মনে লেগে গানটা ভীষণ মানে তুমি ঈশ্বর প্রদত্ত। না তা নয়, একেবারেই নয়। হ্যাঁ, এত সুন্দর একেবারেই নয়। আমার রবীন্দ্রনাথ যেমন রয়েছেন তেমন লোকআঙ্গিকের বিভিন্ন গানগুলো এখন যে অনুষ্ঠানগুলো হয় সারা বছর, সেখানে কিন্তু এত মাদকতা, মানুষ লোকগানই শুনতে চায়। একদমই তাই। সেই জন্য আমরা দলবদ্ধভাবে লোকগানটা করি, এককভাবেও করি সেভাবে, আর সঙ্গে মিউজিক থাকে, তো ফলে আবহটা বা পরিবেশটা একেবারে সাংগীতিক পরিবেশ সেরকম হয়, মানুষ মাদলের তালে তালে পুরো নাচে। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সুস্মিতা। তুমি একাধারে সঙ্গীতে মানে মন একেবারে নিবেদিত, মানে প্রাণ যাকে বলে, প্লাস তুমি কণ্ঠচর্চা করার সুযোগ পাচ্ছ। তোমার মানে আবৃত্তির গুরু হচ্ছে প্রদীপ ঘোষ এবং পার্থ ঘোষ। তুমি তো বলতে পারি গুরুর আশীর্বাদ ধন্যা একজন নারী, তাই তো? আর তার সঙ্গে সঙ্গে তুমি আইন নিয়ে কাজ করছো এবং নানান জায়গায় ওয়ার্কশপ করো এবং তুমি অনুষ্ঠান অর্গানাইজ করো। তোমার একটা গ্রুপ আছে সুরশ্রুতি বলে। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট লেখা, তাদের গানের চর্চা, তারপরে তোমার বাচ্চা মানুষ করা, তার সঙ্গে আইনে থাকা, সবটা নিয়ে তুমি কি খুব একজন ডিসিপ্লিন একজন মহিলা, নাকি সবটাই মানে কি বলবো, তুমি একটু গোঁজামিল দিয়ে লাইফটা কাটাও? এটা বলো তো, কারণ আমি যতদূর জানি তুমি খুব একটা বোধহয় আর্লি রাইজার নও, তুমি লেট রাইজার। তা একটু দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে সব ম্যানেজ করো, নাকি কাজ থাকলে সকালে উঠে পড়ো? এখন লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছি। আচ্ছা, হ্যাঁ, আগে আমি একটু সত্যি দেরিতেই উঠতাম এবং আমার যা কিছু পড়াশোনা সবকিছু হচ্ছে একটু রাত্রে করে করে হতো, কেননা ছেলে পড়ছে মাও পড়ছে, এরকমই কিন্তু জীবনটা চলেছে একদম ছোট থেকে। ওর পড়াশোনা, ওর নোটস তৈরি করে দিচ্ছি, ইভেন যখন 11-12 ও সায়েন্স নিয়ে পড়েছে, খুব পড়ার চাপ, ও পড়ছে, ছেলেও পড়ছে, মাও পড়ছে। কেননা আমার কিন্তু আফটার ম্যারেজ পড়াশোনাটা আবার শুরু হলো, মানে আমি পড়াটা কোনো সময় ছাড়িনি। আমি জানি পড়ার এডুকেশনের কোনো শেষ হয় না, কোনো বয়স নেই, আর আমার ওটা ভীষণ ভালো লাগতো। আর শিক্ষা এমনই একটা জিনিস, হ্যাঁ, এটা কাউকে যখন দান করবে উল্টো অনেক পাবে, অনেক পাবো। একদম এক্স্যাক্টলি যা বলেছো। তারপরে আমার সেই দুধের স্বাদ ঘোলে মেটানো, যে ব্যাপারটা আমি ডাক্তারি পড়তে পারলাম না, মনে একটা দুঃখ ছিল। হঠাৎ আমার মাসি, তখন উনিও স্কুলের মিস্ট্রেস ছিলেন, উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতে শুরু করলেন এবং হাত পা তার একেবারেই বেঁকে গেল এরকম করে। তখন ফিজিওথেরাপি উনি করছিলেন, প্রচুর টাকা খরচা হচ্ছিল। তখন আমাকে একদিন বললো, মামনি তুই তো সায়েন্স নিয়ে পড়েছিস, পেপারে একটা আনন্দবাজারে অ্যাড পেয়েছিল, সেটা দেখে বললো যে তুই এটা দেখ না যদি পড়তে পারিস। তখন দেখলাম কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেখানে আমাদের প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স আছে, সেখানে কোর্সটা আমি অ্যাপ্লাই করলাম যে দেখি পাই কিনা, অ্যাকর্ডিং টু মেরিট এইচএস এর রেজাল্ট অনুযায়ী। তো সেটা দিলাম, আমি লাকিলি কিন্তু সিলেক্টেড হয়ে গেলাম। হ্যাঁ, এবং কিসে পেলাম? ফিজিওথেরাপিতে। তো এবং ফিজিওথেরাপিটা আমার খুব তখন ভালো লাগতো। ঠিক আছে, দেখি না আরো ভেতরে কি আছে, এর রসটা নিতে হবে আমাকে। তো সেই ঢুকে যাওয়া, পড়া। তো এইবারে পড়তে পড়তে কি হলো, কোর্সটা শেষ হলো। শেষ হওয়ার কিছুটা আগেই তারপরে আমি রামকৃষ্ণ মিশনেও কোর্স একটা করেছি, ক্র্যাশ কোর্স করেছি, ওটা 1 বছরের ছিল, ডিপ্লোমা। তো এগুলো করাতে কি হয়েছে, আমার অনেকের সাথে কানেক্টিভিটিটা বেড়েছে এবং পাশ করার আগেই একজন ডাক্তারবাবু আমাদের মেডিকেল কলেজেরই, উনি আমাকে একটা প্লেসমেন্টও দিয়ে দিলেন। এবার সেখানে পাশ করার আগেও আমি তারপরে দেখা গেল আমার নাম্বার খুবই ভালো ছিল। তো কেননা তখন আবার একটু কি আগের পড়াশোনা নয় তো, তখন বাচ্চা মানুষ করতে করতে পড়া ব্যাপারটা, ও স্কুলে যাচ্ছে আমিও যাচ্ছি, এরকম একটা ঘটনা ঘটছে। তো তার মধ্যে থেকে হ্যাঁ পড়া, একদম যখন ছোট স্কুল যায়নি,
ইভেন ওকে ঘুম পাড়াচ্ছি, আমার কিন্তু অ্যানাটমির সবকিছু এখানে রয়েছে, আমি মুখস্থ করছি। এতটাই ওয়ান টাইপ অফ সবার কি বলবো প্রতিকূলতাই বলা যেতে পারে, কারণ ইচ্ছে ছিল না, আমি জোর করে মানে পড়াটা করেছি। কারণ আমাকে ওই যে একটা ব্যাপার ছিল যে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের আইডেন্টিটি। আমি তখন একটা খুব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম, কারণ না জাস্ট একটা গ্রাজুয়েশন করলাম, পড়তে পারলাম না কিরকম কি, তারপরে বিয়ে শাদীর পরও প্রফেশনাল ব্যাপারটা তুমি ধরতে চাইছিলে, প্রচন্ড একটা সেই ব্যাপারটা। তো তারপরে কি হলো, আমি সেটাতে বেশ সুন্দরভাবে একটা জায়গা করে নিলাম। এবার জায়গা করে নেওয়ার পর দেখা গেল প্রফেশনাল দিকটায় আমি কয়েকটি নার্সিং হোমে যুক্ত হয়ে গেলাম, এবং সেখানে আমি আমার ইউনিটটা, তারপরে প্রফেশনালিজমটা বুঝলাম, মানুষের সাথে কিভাবে কথা বলা, এটা অবশ্য আমার একটু আগে থেকেই ছিল। তারপরে কিছু অ্যাঙ্কারিং করতে করতে মানুষের সাথে যে কথা বলা, মানে পেশেন্ট ডিলিং যেটাকে বলে, হ্যাঁ এক একজনের পেশায় যে যেরকম, যে ব্যাংকে কাজ করে সে কাস্টমার ডিলিং করছে, হ্যাঁ ক্ষেত্র বিশেষে আমাদের ডিলিংটা এক এক রকম হয়। এবারে পেশেন্টের সাথে কমিউনিকেট করা, তাকে কনভিন্স করানো, তারপরে বিভিন্ন পেশেন্ট, আমরা প্রত্যেক দিন দেখছি এক একজন নতুন নতুন মানুষ, মানে নতুন নতুন পেশেন্ট, মানে তার বিভিন্ন আলাদা আলাদা কিন্তু রোগ, আলাদা আলাদা সমস্যা নিয়ে এসে আসছে। এটা কোনো গদ বাঁধা কোনো পড়াশোনার গণ্ডির মধ্যে নয়, প্র্যাকটিক্যাল লাইফটা টোটাল ডিফারেন্ট। আমি থিওরিটিক্যাল পাশ করলাম, খুব ভালো মার্কস নিয়ে সার্টিফিকেট নিয়ে বসে থাকলাম, কোনো কাজে দেবে না। মেডিকেল কি প্যারামেডিক্যাল জায়গাটাই হচ্ছে যত এক্সপিরিয়েন্স গেইন করব, এইবার করতে থাকলাম। তারপরে আমার ভীষণ ওটির দিকে ফ্যাসিনেশন ছিল, সেটাও একটা কোর্স করলাম। এবারে কিছুজন ডাক্তার দেখলো যে না ও ভালো একটা জায়গা করছে, স্যার একটু ওটি অ্যাসিস্টটা করবো। এবার মেইনলি ফিজিওথেরাপিতে যেটা লাগে, অর্থোপেডিক এবং নিউরোলজি এই দুটো হচ্ছে রিলেটেড, সব রোগেই কিন্তু লাগে। আফটার সার্জারিও ফিজিওথেরাপি লাগে, যেমন মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের কিন্তু ফিজিওথেরাপি, মানে ফিজিওথেরাপির ট্রিটমেন্টটা যেমন তুমি শিখেছো, তার সঙ্গে সঙ্গে এটার সাথে ইলেকট্রোথেরাপিটা কিন্তু মেইন। অনেকে হয়তো ভাবে, খুব রং ধারণা, আমরা যখন পড়েছি সেটা 2001 সালের কথা বলছি, তখন হচ্ছে মানুষের একটা ধারণা ফিজিওথেরাপি মানে গা হাত পায়ে মালিশ করা, জাস্ট এই একটা ধারণা ছিল, খুব ফেক ধারণা। প্রথম দিকে এটা ছিল, এখন কিন্তু ধারণাটা বদলেছে, খুব ফেক। কারণ আমার এক রিলেটিভের মানে সে এই কাজটি করে। আগেকার দিনে একটা ব্যাপার ছিল, ফিজিওথেরাপিস্ট মানে হচ্ছে সে বোধহয় মালিশ করে, কিন্তু এটাই বলছি, ওই মাসাজ করা, মালিশ করা, কিন্তু এখন ওটা ধারণাটা পাল্টেছে। আবার আসবো আবার পরবর্তীতে। এই যে সুস্মিতা, তুমি এই যে এই প্রফেশনেও আছো, এটার সঙ্গে সঙ্গে তোমার নানান রকম মানুষের আলাপ পরিচয়, ভালোবাসা, একটা ব্রিজ তৈরি হয়েছে। সেখান থেকে তুমি কখনো কবিতার আমন্ত্রণ পেয়েছো? কখনো যে তোমার কাজের সূত্রে আলাপ, হয়তো তুমি ফিজিওথেরাপি করতে গেছো বা সেই প্রফেশনে রয়েছো, সেইখানকার মানুষজন তোমাকে চিনেছে তোমার কাজ দেখে, তারা আবার তোমার নামটা কোথাও রেফার করেছে যে সুস্মিতা ভালো আবৃত্তি করে, ওকে আমন্ত্রণ জানাস, এরকম হয়েছে? এরকম হয়েছে, হয়েছে বলতে কিছু পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে, বা হয়তো কোনো পলিটিক্যাল মানুষজন আমার পেশেন্ট হয়েছে, আমি নাম নেব না। তো তারা তখন যখন জানলো যে আমার এই কাজটা সঙ্গে রয়েছে, তারা তখন বললো যে ঠিক আছে তাহলে কবিতা হোক। আচ্ছা, এইভাবে কিন্তু আমন্ত্রণ পেয়েছি, সঞ্চালনাটাও এইভাবেই আমি তো তোমাকে নানান মঞ্চে সঞ্চালনা, আবৃত্তি এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে গ্রুপ আছে সুরশ্রুতি, সঙ্গীত পরিবেশন করতে দেখেছি, শুনেছি। তোমার কণ্ঠে একটা কবিতা হোক সুস্মিতা। নিশ্চয়ই, কবিতা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা। আর বলতে গেলে যখন আমি প্রদীপ ঘোষকে খুব একটা বেশি দিন আমি পাইনি, কারণ হচ্ছে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে আমি আমার ভীষণ ইচ্ছে ছিল গল্প দাদুর কাছে যাব। আচ্ছা, কিভাবে আকাশবাণীতে শুনছি তো গল্প দাদুর কাছে কিভাবে যাওয়া যায়। তো তারপরে আমাকে একজন ভদ্রলোকের সান্নিধ্যে আমি এলাম, উনি বললেন ঠিক আছে আমি যোগাযোগ করিয়ে দেবো, তিনি দেবাশিস দা। তো দেবাশিস দা তখন বললেন, তারপরে আমি গেলাম দমদম ক্যান্টনমেন্টে। এইবারে ওনার বাড়িতে প্রথম যাওয়া, উনি আমাকে 3-4টে কবিতা বললেন যে এইগুলো তুমি তো করো তোমা, আমি করলাম, শোনালাম। প্রশ্ন বলেছিলেন, মানে এটা আমি শ্রদ্ধেয় পার্থ ঘোষের কথা বলছি। তারপর উনি বললেন ঠিক আছে তুমি এসো শিখতে। ওই যে রসটা, নির্যাসটা বলতে গেলে ওনার কাছ থেকে পায়ের সামনে বসে থেকে নেওয়া, কেননা সকলে কিন্তু আমাদের তখন একসাথে শিখতাম, কোনো স্পেশাল ক্লাসের ব্যবস্থা ছিল না, সবাইকে একসাথে উনি করাতেন, বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামে নিয়ে যেতেন। ওই যে একটা আনন্দ, তখন আমি কলেজে পড়ছি,
কলেজ কাট মেরে লোকে বলে নাকি সিনেমায় যায়, তুমি আবৃত্তি ক্লাসে কলেজ কাট মেরে, হ্যাঁ আমার মানে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আমি জাস্ট পিপেট বুলেটিন সবকিছু করে লাস্টের রেজাল্টটাও জানি না। ওদিকে আমার কিন্তু নেশা ছুটছে যে 3টের সময় ক্লাসটায় যেতে হবে বুধবারে। তো আমি সেখানে সেরকম ভাবে কিন্তু সেখানেও চলে গিয়েছি। চলে গিয়ে ওই যে একটা ভেতরের কি বলবো একটা খিদে বা তাগিদ সেটা অনুভব করতাম। ভীষণ ভালো লাগলো যে কবিতাটাকে জাস্ট আমরা তো ক্লাসে যেরকম ভাবে পড়াশোনা করেছি যখন 8-9-এ পড়ছি, কিন্তু এটাকে যে এত সুন্দর বাচনভঙ্গি দিয়ে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। তখন স্যার একটা জিনিস শেখাতেন, আবহর ব্যাপারটা তো সেই সময় অতটা ছিল না। তো উনি বলতেন তুমি যে কথাটা বলছো, হ্যাঁ কণ্ঠ দিয়ে তুমি পুরো সিনারিটাকে একটা ছবি আঁকা সেটা দর্শকের মনে করে কণ্ঠ দিয়ে ছবি এঁকে দর্শকদের মনের মধ্যে একদম স্থাপন করে দেওয়া, রাইট। সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তোমার সেই কণ্ঠের মধ্যে দিয়ে ছবি আঁকো, আমার মনে স্থাপন করে দাও। আমার গলার অবস্থা ভীষণই জানো, আমাদের লাইনটা চিৎকার করতে হয়, একটু জোরে কথা বলতে হয়। সে ঠিক আছে, আমি তো দেখো না একটু আগে মানে চিৎকারই করে এলাম বলতে পারো, একটুখানি লাইটের প্রবলেম হচ্ছিল, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের কাজ করতে হবে, তাই তো? একদমই। করো একটা আবৃত্তি করো, আচ্ছা ছোট করে করো। ঠিক আছে, রবীন্দ্রনাথের সোনার তরীটা করি। নিশ্চয়ই। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িতে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারি সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অপূর্ব অপূর্ব সুস্মিতা। আমি এখন মাঝে মাঝে বয়স বাড়ছে তো ভুলে যাই, তাও অনেক কষ্টে যাই হোক ভুলি না। নিশ্চয়ই এত সুন্দর তোমার এক্সপ্রেশন, এত সুন্দর তোমার থ্রোয়িং সুস্মিতা, এই জন্যই মনে হয় তুমি নানান অনুষ্ঠানে বারবার ডাক পাও। তা জানি না, তোমাদের ভালোবাসায় পাচ্ছি, করে যাচ্ছি, ভালো লাগে। না নিশ্চয়ই। গান, আমি একটা কথা জিজ্ঞেস করব সুস্মিতা, তুমি তো মা দুর্গার মতো আমি দেখতে পাচ্ছি, তোমার মুখটা এত সুন্দর, ওই জন্যই বোধহয় তোমার মা তোমার নাম রেখেছিল সুস্মিতা, হাসিটা মা দুর্গার মতো, আমি যেরকম দেখি আর কি, এত সুন্দর। হেসে গেলে থাকতে ভালোবাসো। দুঃখ তো জীবনে দেখো থাকবে, সবারই আছে, দুঃখ না থাকলে সুখের আনন্দটা এই বুঝতে পারতাম। তুমি রেগে গেলে কি গম্ভীর হয়ে যাও নাকি প্রচন্ড চিৎকার করো? কোনটা? চিৎকার করি না, আমার ভয়েস গলার যে রেস্টের দরকার, হয়তো চিৎকার করতে গেলেও থেমে যাই, তখন একটু কি করি চুপ করে যাই। চুপ করে যাওয়া মানে কি কারোর সাথে কথা বলা মানে একদম টোটাল না, আসলে এটা হয়, কিন্তু দেখো যখন সন্তানরা কোনো কাজ করে
একবারে যদি কোনো কথা না শোনে, দুইবারে বললাম শুনলো না, তাহলে অটোমেটিক্যালি না গলার কম্পাঙ্কটা এত বেড়ে যায়। ইনফ্যাক্ট হাজবেন্ডের সাথেও মানে তখন মনে হয় আমাদের লাগাম ধরতে জানতে হবে। এটা কিন্তু দুপক্ষই, বলো, কন্ট্রোল করা, হ্যাঁ, কিছুই না, কন্ট্রোল রেগে করা, তো যাই, সবারই কন্ট্রোল করা। তো আছে। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে এটাও বলি, কাজ করে একদমই তাই। আমি তো বলি মাঝে মাঝে যে 1 থেকে 10 অবধি কাউন্ট করব, কাউন্ট করার পরে আমি নিজেকে শান্ত করব, শান্ত করে আর চেঁচাবো না, বা ওই ব্যাপারটা আমরা মিউচুয়ালি মানে ঠিক করব, এরকমও হয়। আশা করি তোমার জীবনও সেটাই করছো না? খুব ব্রেন দিয়ে চলো তুমি, না হার্টের থেকে? সেরকম বলতে পারো কিছুটা। সিদ্ধান্ত, হ্যাঁ, ব্যালেন্স গুলো করে না চললে সিদ্ধান্তটা আমার মনে হয় তুমি মাথা দিয়ে বেশি নাও, হৃদয়ের থেকে নয়। ছোটবেলায় হয়তো তুমি হৃদয় থেকে নিয়েছিলে, এখন হয়তো তুমি মাথা থেকে নাও, সেটা কি ঠিক? আমি ঠিক বললাম? আমি তোমাকে যেটা জাজ করেছি সুস্মিতা, যে তুমি ভীষণভাবে ম্যানেজ করতে পারো প্রত্যেকটা জিনিস। কারণ আজকে যদি তোমার এখানে রিহার্সাল থাকে, তো আমাকে ওই কাজটা এই মুহূর্তে করে ফেলতে হবে ওভার দ্য ফোন, তখন রিহার্সালটা করে তারপরে আবার আরেকটা অনুষ্ঠান। কিছু সময় আমি এখন কি করি, যেটা মানে বছর বিগত ধরো 7-8 বছর ধরেই ডায়েরি মেনটেন করি। এত কিছু কাজ হয়তো মনে রাখা যায় না, সম্ভব হয় না, কোথায় কোন দিন কি আছে এগুলো সব লিখে রাখি। তারপরে যেটা আমার এই যে ধরো আমি 2-3টে খুব বড় বড় নার্সিং হোমে প্র্যাকটিস করছি, তারপরে আমার হঠাৎ কি হলো, কিছু জায়গা জমি সংক্রান্ত কতগুলো ব্যাপারে আমাদের ফ্যামিলির কিছুটা ইনভলভমেন্ট এলো। আমার দাদা গাইনোকোলজিস্ট সার্জন, উনি তখন বললেন যে ওনার নার্সিং হোম আছে, সেটা নিয়েও একটু খুব মাস এজিটেশন, ভাঙাভাঙি এগুলো যেরকম হলো, তখন আমাকে বললো অ্যাডভোকেটের কাছে ছুটতে হচ্ছিল দাদাকে। তখন যেন খুব পাজেলড, আমি খুব কিরকম যেন মনে হচ্ছে কোনো কিছু কোনো প্রতিকার পাচ্ছি না, সবাই যেন মিসগাইড করছে। এই হচ্ছে অ্যাডভোকেটদের নামে খুব উঁচু নিচু যেরকম হয় কথাবার্তা বলতে শুরু করলো। তো এবং টাকার পর টাকা তো যাচ্ছি। আর ওই যে আমি যখন ফিজিওথেরাপি করলাম, এবং তারপরে আবার আমার কি হলো যে চোখ হঠাৎ পথ চলতে চলতেই চোখের ব্যাপারটা মনে হলো, কিছু চোখের ওই ক্যাম্প হয় না, যেরকম ব্লাড ডোনেশন, আই ক্যাম্প, হেলথ ক্যাম্প, সেখানে দেখে হঠাৎ আবার ওই সময়টা কিন্তু অনেকদিন আগে, তখন আজকে থেকে ধরো 20 বছর 22 বছর আগের কথা, তখন আমার মনে হলো কি যে চোখটা নিয়ে পড়লে কেমন হয়, এত ছোট জিনিস একটা, এর ভেতরে তো কত ক্রিটিক্যাল ব্যাপার আছে। আবার ভর্তি হয়ে গেলাম ন্যাশনাল মেডিকেল কলেজে, আবার সেই প্যারামেডিক্যাল কোর্স, আবার চোখের জন্য ভর্তি হয়ে গেলাম, অপটোমেট্রি নিয়ে পড়াশোনা শুরু। সেইটাতে এবারে পরীক্ষা মানে পড়ছি, মানে তোমার মাথাটা চারিদিকে, পড়ছি না, ওই যে আমার বললাম না, এটা আমি কিন্তু কাজ করছি। তখন আমার লয়ের লাইনটা ছিল না, তখন কিন্তু আমার ওই ফিজিওথেরাপিটা চলছে, ছেলে মানুষ চলছে, আর সাংস্কৃতিক পরিমণ্ডল যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে এবার যেতে যেতে তখন দেখছি কি চোখটা নিয়ে পড়লে কেমন হয়। আবার পড়লাম, এবার যা হয় 2.5 বছর গভর্নমেন্টের কোর্স, সেখানে যাওয়া মানে ফাঁকি মারা যাবে না, ক্লাস করতে হবে, আসা যাওয়া, ছেলেকেও একটু পড়াশুনো, ওরও সমস্যা হচ্ছে। আর তারপরে আমি এক সন্তান বলে আমার বাবা মাকে দুজনকেই দেখতে হতো, কিন্তু কারণ ওনাদেরকে না দেখলে কে তাদেরকে দেখবে। আজকে অসুখ বিসুখ যা হয় আর কি, সবকিছুতে নিয়ে যাওয়া নিয়ে আসা, ছেলেকে সবই করছি। এবারে ওটা কিন্তু 2.5 বছর তারপরে কোর্স করলাম, এবং করার পরে পরে সেটাতেও আমি কিন্তু আমাদের তো ন্যাশনাল মেডিকেল কলেজ মানে পার্সাকাস, ওই সারাউন্ডিংসে আমি কিছুদিন কিছু প্র্যাকটিস শুরু করে দিলাম। শুরু করে এবারে হচ্ছে কি ভালোই বেশ কাজকর্ম করছি। তারপরে প্রাইভেট যে জায়গায় থাকলাম, কারণ আমাদের গভর্নমেন্ট থেকে সেই সময় রিক্রুটমেন্ট হচ্ছিল, আমি যে পাবো না তা না, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই চাকরি পেতাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল যে ডিএমএলটির জন্য বেশি ভ্যাকেন্সি ছিল, মানে যেটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ফিজিওথেরাপি বা অপটোমেট্রির জন্য মানে তখন একদমই ভ্যাকেন্সি ছিল না, কোনো রিক্রুটমেন্ট হচ্ছিল না। আর ওই ডায়ালিসিস, ইসিজি টেকনিশিয়ান এগুলোর জন্য নিচ্ছিল, বিশেষ করে নার্সিংটায়। তো আমাদের যা হয় এটা করতে করতে বয়সটাও ন্যাচারালি এগিয়ে যাচ্ছে। এবার জেনারেল কাস্টের কোটায় সবকিছুতে একটা লিমিটেশন জানোই আছে, তো সেটা ইচ্ছে থাকলেও তখন হয়তো পেরিয়ে যাব অবস্থা। আর ওদিকে আমি কাজ করব, আমার মানে সরকারি চাকরির দিকে যেটা ঝুঁকতেই হবে, যেতেই হবে, এরকম কোনো মনের মধ্যে বাইন্ডিংস ছিল না। আমি কাজ করবো এবং সেবা করব মানুষের, যাতে বিশেষ করে গ্রামে গঞ্জে, আমার যেহেতু বাড়িটা মানে বাপের বাড়িটা সোনারপুরে, আমার একটু ওদিকের গ্রামাঞ্চলের মানুষরা প্রচুর ডিপ্রাইভ টিল নাও আজকের দিন পর্যন্ত। সেখানে মানুষজন কিন্তু অনেকটা শিক্ষার আলো পায় না, তাদেরকে একটু এডুকেট করা, তাদেরকে একটু জানানো, সেই কাজগুলো
জন্য আমার একটু না ভেতর থেকে তাগিদটা আমি ফিল করলাম। মানে এখনো সেই জন্য পয়সা রোজগার করতে হবে, ছুটে গিয়ে এতগুলো ওটি করতে হবে, এতজন সার্জনের সাথে যেতে হবে, এত টাকা রোজগার করতে হবে, টাকা রোজগারের ব্যাপারটা আমার ছিল। তুমি দেখো না, আজকে যে আমি এই পডকাস্টটা করছি, তুমি বিশ্বাস করবে না, এটা আমি মনের খিদে থেকেই করছি। সুস্মিতা, সেটা তো ঠিকই, একদিকে আমরা যেমন ভালোবাসার জন্য কাজগুলো করি, তেমনভাবেই বলতে পারি আমরা সবসময় ইনকাম বা পয়সা ইনকাম করব সেটার জন্য না, আমরা কিন্তু সমাজসেবাটাও করছি। এই সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে দিয়েও আমরা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, মানে সেটা সমাজসেবাই হলো। যেমন আজকে ধরো না, এই যে আমি পডকাস্ট করছি, শুরু করেছি, আমার আড্ডা ঘরে যে তোমাদের মতো গুণী শিল্পীরা আসছেন, তাদের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি এবং তাদের মনের কথা আমার সঙ্গে শেয়ার করছেন, এবং তুমিও তো নিজেও একজন গুণী শিল্পী, সেটা বলবে কে? তো তোমার যেমন একাধারে তুমি বাচিক শিল্পী, তারপরে আমিও যেমন দূরদর্শনের সঞ্চালনা করি, তুমিও দূরদর্শনের সঞ্চালনা করো এত বছর ধরে, তো আমরা সেই ফিল্ডে রয়েছি। বাচিক শিল্পী তো বটেই, তো আর মিষ্টতা, তোমার গলার ভীষণ মিষ্টতা, সেটা লক্ষ্য করেছি যখন এই বিভিন্ন সঞ্চালনা, সঙ্গীত মেলা থেকে শুরু করে অনেক যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজন করেন, সেখানে তুমি পারফর্ম করেছো। তো এছাড়াও কিন্তু এখনো করে আসছো। এছাড়াও তোমার যে আরেকটা প্রতিভা, যেটা আমার কোনোদিন কণ্ঠে কলম নিতে পারিনি, কলম নেওয়ার মতন আমার না সেই ধৈর্যটা নেই, আমি একটু ছুটে ছুটে বেড়ানো মানুষ। এই যে তুমি লেখালেখির সাথে যুক্ত, এটা কিন্তু ভীষণভাবে মানুষকে, এটা থেকে তো একটা বার্তা পৌঁছে যায় না, লেখা কিন্তু কলম, হ্যাঁ কলম দিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক অজানা তথ্য যেমন আমরা দিতে পারি, অনেক কিছু আনন্দও পাওয়া যায় তার থেকে। যেমন ধরো না, বিশিষ্ট জনের কবিতা যখন আমরা পড়ছি, ওনাদের বার্তাটা যেমন আমরা নিচ্ছি, তেমনি তুমি সেই কবিতা যখন কণ্ঠে ধারণ করে মঞ্চে গিয়ে উপস্থাপন করছো, সেই কবির লেখাটা মানে লেখাটাকে কিন্তু আমার কণ্ঠ দিয়ে বাইরে সেই বার্তাটা কিন্তু পৌঁছাচ্ছে। একাধারে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছি। ওই জন্য আমরা বলি না, আমরা একই জগতের মানুষ। আর কবি আর আবৃত্তিকারদের মধ্যে একটা অঙ্গাঙ্গী ভাবে, মানে কি বলবো, মেলবন্ধন আছে। তো তোমার একটু কবিতা শোনাও না, ভীষণ ভালো কবিতা, কিন্তু কবিতার বইও এতগুলো বের করেছো। আমার মাত্র 3টে বই, কিছুই করতে পারিনি সুস্মিতা, শুধু ছোট ছোট করে একটু চেষ্টা। দেখো, এই চেষ্টাটা তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, বলো? এইটুকু চেষ্টা যদি করি এবং তোমাদের যদি ভালোবাসা পাই, তুমি বলো আমাদের ভালোবাসাটা কি প্রয়োজন না? যখন তুমি পারফর্ম করো, দেখবে যখন দর্শক শ্রোতা বন্ধুরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং করতালি দেয়, ওটাতে যে তুমি এতটাই উদ্বুদ্ধ হও, মানে সংসারে হয়তো অনেক ঘটনা ঘটেছে, তোমার মন খুব খারাপ, সব ভুলে যাচ্ছ, ভুলে একটা উজ্জীবিত হয়ে আর ভেতরে একটা যেন কিরকম একটা শিভারিং হচ্ছে, যে কি আনন্দ একটা যেন পাওয়া। এটা কিন্তু অন্য কেউ বুঝবে না, বোঝানোও যাবে না, এটা আমরা পাগল। হ্যাঁ, অনুভূতি নিজের উপর। আর বিশ্বাস করবে না, তোমারও এটা হয় আমি জানি। ধরো তুমি পারফর্ম করে এলে, আসার পরে না তখন তোমার মধ্যে না ওইটাই ভেতরে 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 চলতে থাকে। ঘরে এসে কে কি বলছে ওইটা অতটা মনে হয় না, কিন্তু ওই পারফর্ম করলাম, আমি এরকম করলাম, এরকম মনে হয় না। একদমই তাই। ওটা বেরিয়ে এসে মানে স্টেজ থেকে নামার পরও সারাটা রাস্তা আস্তে আস্তে যেন অনুরণিত হচ্ছে। একদমই তাই, ওটা মানে একটা আবেশ। নিশ্চয়ই তাই। বলছো যখন, আমার সোনালির ইচ্ছে, আমার 3য় একক কাব্যগ্রন্থ, আমি একটা ছোট্ট কবিতা তোমায় পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি যখন সুরেই রয়েছো, আজকে আমার সঙ্গে সুরে সুরে থাকলে, প্রথমেই তোমাকে আমি সুরে পেলাম। এই কবিতাটির নাম হচ্ছে সুর তরঙ্গ। সুরের তরঙ্গে ভাসে মন, আনন্দে মোরা গাই এক সুর, ধ্বনিতে বাজে হৃদয় জুড়ে, জীবন যেন এক অনুরণ। নদীর কূলে দুলছে ঢেউ, তাল লয়ে চলে সুরের খেলা, প্রকৃতির মাঝে ছন্দ তুলে রূপ ছড়ায় ফুলের মেলা। আকাশ গায়ে সুরের গাঁথা, বাতাসে বয়ে যায় সুরেলা প্রাণ, রাতের নীলে তারার মাঝে মিলায় সুরের এক অপার গান।
প্রেমের সুরে বাঁধা জীবন, অন্তহীন পথের পথিক আমি, সুরের আশায় ছুটে চলি, স্বপ্নের ডাকে সুরের প্রীতি। বাহ, খুব সুন্দর শব্দ চয়ন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি সুন্দর লিঙ্ক আপ করা। থ্যাংক ইউ, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমরা ভালোবাসাটুকু দিচ্ছ না, এটাই আমার থেকে যায় জানো সুস্মিতা। অবশ্যই। আর যেটি বলছিলাম সেটি হচ্ছে, আমি তো তোমার গানও শুনলাম এবং তোমার কবিতাও শুনলাম, আমিও একটা স্বরচিত কবিতা পাঠ করলাম। এবার আমি একটু অন্য আঙ্গিকে আসি, সেটা হচ্ছে তোমার জীবনে খুব ছোট বয়সে তোমার বিয়ে হয়েছে, তারপরে ধীরে ধীরে এক একটি করে পদক্ষেপ নিয়েছো নিজেকে তৈরি করার, এবং নানান মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছো। এই যে জড়ানোটা তুমি এনজয় করো তো? আমি অ্যাকচুয়ালি এনজয় করি বলতে মানে কি, তাদের সাথে ভালো কিছু কাজ করব কিছুটা। আমি বলতে পারো যে ওই যে টাকা পয়সা বলছিলাম আমার প্রয়োজন নেই, কিন্তু আমি যদি কিছুটা সমাজকে দিতে পারি, হ্যাঁ সেবামূলক কাজে যদি তুমি দিতে পারো, তাহলে প্রকারান্তরে কিছুটা হয়তো আড়ালে মনের মধ্যে একটা যদি আমার একটু ফেমটা হতো, মানুষজন যদি একটু চিনতো, সেটা কিন্তু সুপ্ত, সেটা কাউকে বলা যাবে না। তোমাকে এমনি যথেষ্ট মানুষ চেনে, তুমি বলছো একবার টপ লেভেলে। না না, টপ বলছি না, বলছি একটু যদি মানুষ চেনে, একটা ধরো কাজ করার, এই যে নারীদেরকে নিয়ে কাজ করা আমার মাঝে, তারপরে কি হলো যখন চাইল্ডদের নিয়ে আমি আবার আরেকটা কাজে ধীরে ধীরে না এই, তারপরে যখন ওকালতির জীবনে এলাম, সেখানে আস্তে আস্তে অনেকের সাথে আরো ব্রাঞ্চটা খুলে গেল। মেডিকেল লাইন ছিল, তারপরে এই লাইনটা এলো, মানে প্যারামেডিকেল নট মেডিকেল, এবার তারপরে এই লাইনটা এলো। এবারে এখানে আসতে আসতে কিছু পুলিশদের সান্নিধ্যে এলাম, হায়ার অফিসিয়াল যারা রয়েছে, আর তার সাথে তো ওই আমার সাংস্কৃতিক দিকটা চলছে। এবার ধরো পুলিশের এই যে পুলিশ ডে হওয়া, ম্যাডাম এটা একটু অ্যারেঞ্জ করুন। তারপরে এই যে আমাদের সাপোজ 26 তারিখ জুনে মানে বিশ্ব অ্যান্টি ড্রাগ দিবস হবে আর কি, ইন্টারন্যাশনাল, সেটাকে অ্যারেঞ্জ করব। এই যে বিভিন্ন থানাগুলোর সাথে যোগাযোগ, লালবাজারের সাথে যোগাযোগ, এইভাবে হতে হতে কি সার্কেলটা বড় হলো, মানে মানুষের সাথে পরিচিতিটা বাড়তে শুরু করলো। তো তারপরে কি আমি যেহেতু ক্রিমিনাল সাইডটা করি, অনেক ক্রিমিনালদের সাথেও যুক্ত হলাম। হ্যাঁ, তো এবারে তাদেরকে কি করে তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে তো? তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছে মানে কি, তাদেরকে ভালো দিকে আনাটা ভীষণ ইচ্ছে। আমি কাউকে একটা দেখতাম, তার প্রতি আমার খুব, বুঝতে পেরেছি কার কথা বলছো, হ্যাঁ ইন্সপিরেশন একটা হতো, কিন্তু সেই মানুষকেও বলেছি, সেই কি বলবো শ্রদ্ধেয় সেই ব্যক্তির কাছেও গিয়েছিলাম যে কি করে কি করা যায়। উনি বললেন করো, সবকিছু যাও, এগিয়ে যাও, কিন্তু আমি ওয়ে আউট পাচ্ছিলাম না যে কিভাবে যাব এত বড় একটা জায়গায়। তারপরে আমাদের চাইল্ড কমিশনের সুদেশ নারী চেয়ারপারসন ছিলেন, উনাকে পেলাম একটা আমাদের আইন কানুনের একটা প্রোগ্রামেতে, এই শিশুদের যে শ্রম 14 নিচে কর, এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটাতে ওনাকে গেস্ট হিসেবে ডাকলাম। মানে আমি প্রপোজালটা দিলাম দূরদর্শনের কাছে যে ওনাকে ডাকা যেতে পারে, তো ওনারা অ্যাকসেপ্ট করলেন, এলেন, কথা হলো, মানুষ অনেকটা জানলো। এভাবে দূরদর্শনের মাঝে মানে তুমি এই সবের মধ্যে দিয়ে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এইবারে কি হলো, চাইল্ড কমিশন, ওমেন্স কমিশন, তারা কিভাবে কাজ করে সেই কাজগুলোর সাথে সাথে যুক্ত হলাম। এবং পুলিশের কিছু মানুষজনরা, সাপোজ হয়তো থানার আইসি, একজনের মাধ্যমে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। উনি বললেন কি, এই কাজগুলোতে আপনি তো ম্যাডাম বাইরে করছেনই, আমাদের সাথে একটু আসুন না। আমি ভাবলাম আমি পুলিশদের সাথে কি কাজে যাব। তারপর উনি বিশদ একদিন ডাকলেন, ডেকে আমরা একটা জায়গায় মিট করলাম, করে কি কি কাজগুলো বললেন। আমি খুব কি বলবো, খুব বিমোহিত হয়ে গেলাম যে না, খুব ভালো কাজটা তুমি বলছেন। স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে র্যালি করা, পুলিশ যে কাজগুলো করে সেগুলো সহযোগিতা করা, হ্যাঁ ভালোবাসি। তাই জন্য আমি একটা টাকাও পাচ্ছি না, তার মানে কতটা যাচ্ছে। একদমই হ্যাঁ, সেই সময়টা আমি অন্য কাজে দিলেও হয়, কিন্তু আমার ওটা ভালো লাগে, আমি ভালোবেসে ফেললাম কাজটাকে। এবার সেইভাবে কি হলো, আমার জেলাটা যেহেতু সাউথ 24 পরগনা, আমি সাউথ 24 পরগনার প্রত্যেকটা জায়গায় এখান থেকে ভাঙড়, সুন্দরবন, সেই অবধি আমার পুরো বিস্তৃতি লাভ করে গেল কাজের। হ্যাঁ, এইভাবে কিন্তু অনেক মানুষ আমাকে ছড়িয়ে আছে, হ্যাঁ অনেক মানুষের মধ্যে আমি পৌঁছে গেলাম, তারা আমাকে চিনলো, আমি তাদেরকে চিনলাম। এইভাবে কাজ এখনো টিল নাও আজকের দিন অবধি করি। আবার সামনে হয়তো মাস থেকে স্কুল ছুটি যেহেতু ছিল, সামার ভ্যাকেশন,
খুলেছে, আবার সেই কাজটা করব, যেমন স্বয়ংসিদ্ধার কাজটা। আচ্ছা, যে স্বয়ংসিদ্ধা কি, কিভাবে স্কুলের মধ্যে অনেক মানুষ জানে না, গার্জেনরা জানে না। এই যে মানব পাচার, সেটাকে রোধ করা দরকার, বাল্যবিবাহকে বন্ধ করা দরকার, শিশু শ্রমকে বন্ধ করা দরকার, কিভাবে তারপর সেক্সুয়াল অ্যাবিউসমেন্ট, এটা পরিবারের মধ্যে থেকে একটা ছোট মেয়ে সেও শিকার হচ্ছে, বাইরে গিয়ে হচ্ছে, স্কুলে গিয়ে হচ্ছে, সমাজের প্রত্যেকটা স্তরে হচ্ছে। একদমই তাই। তাদের রেস্কিউ করে আনাটা দরকার। এটাও তারপরে কোভিড এর সময় কত মেয়েরা পালিয়ে গিয়েছিল জানো না তুমি, সেখানে বিভিন্ন ভাবে ফোন করে বিভিন্ন থানা কোথায় আছে কিভাবে আছে করে করে তাদেরকে কিন্তু আমরা টিম দিয়ে রেস্কিউ করি। তো অনেকটা ফোনেও কিন্তু অনেক কাজটা হয়েছে। তো হ্যাঁ, সেটা মানে সবটা নিয়েই হচ্ছে জমজমাট সুস্মিতা। জমজমাট সুস্মিতা এই জন্য বলছি কারণ কাজটা ভীষণ মানে আনন্দ করে করো এবং ভালোবেসে করো বলেই তুমি কিন্তু কাজটা করে যেতে পারছো। ইন্সপায়ার করো, মা তুমি করো এগুলাকে। মানে পরিবার থেকে একটু সাপোর্ট না পেলে হতো না। একদমই তাই। এটা তো হলো। আমি যেটা বলতে চাইছি, আমাদের এই সমস্ত কাজকর্মগুলো তো এখানেই থেকে যাবে। তাই জন্য আমাদের জীবন তো ছোট, এবং আমাদের একটা সময় কিন্তু একদম নিজের একটা কাজ বা নিজের একটা ছোট্ট কোকুন হওয়া উচিত। আর কিছু জিনিসই আমরা নিয়ে যেতে পারবো না, সবটাই আমাদের এখানে ছেড়ে রেখে যেতে হবে। কিন্তু ভালো স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো নিজের মনের মধ্যে। সেটা হচ্ছে তার জন্য অবশ্যই কিন্তু ঘোরাঘুরিটা প্রয়োজন, তাই না? মানে যেটা ওকে বলা যায় একদম সেলফ আত্মতুষ্টি। হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরতে ভালোবাসো তো মারাত্মক। এইবারে তুমি নিশ্চয়ই যখন কোথাও বাইরে আউট অফ কলকাতা বা কোথাও মানে আউট স্টেশনে যখন তুমি কোনো প্রোগ্রাম করতে যাও, নিশ্চয়ই সেখানকার জায়গাগুলো ঘুরে দেখো। হ্যাঁ, অবশ্যই দেখি। তার মানে ঘোরাঘুরিটা, তার মানে তোমার ঘোরাঘুরিটাও একটা প্যাশন। ঘোরাঘুরিটা প্যাশন। এবার ধরো বছর একবার ফ্যামিলি থেকে যাই একটু দূরের আউটিং এ, এই পুজোর সময়টা একটু ছুটি পাওয়া যায়, ওই সময় সারা বছরই তো কাজ থাকে, হাঁপিয়ে যাওয়া না, তার মধ্যে একটু রিফ্রেশমেন্ট দরকার। কোনো একটু বাইরের কোনো জায়গায় গেলাম, ঘুরে এলাম কিছুটা ফ্যামিলির সাথে। এইবারে এখন বাবা মাকে হারিয়েছি আজকে প্রায় 6 বছর। তারপর থেকে বলতে গেলে সেই যে তাদের প্রতি একটা দায়বদ্ধতা, প্রচন্ড ভাবে তাদের সাথে একটা জড়িয়ে থাকা, কখন কি টেনশন, ওরিড, এনজাইটি, এই যে ছিল, এখন সেই দুঃখটা তো নিজের কাছেই আছে, দুঃখটা থাকে। আর যত বয়স বাড়ে, আমি যেটা শুনেছি, অনুশোচনা আরো বাড়ে, যে আমি আরো কিছু যদি বাবা মার জন্য করতে পারতাম বা কিছু। তুমি যতই করো না কেন, কিন্তু একটা সময় পড়াশোনাটার জন্য এই যে ফিল্ডটায় থেকেছি না, তুমি এত ব্যস্ত থাকো সেটা মনে হয় না, মানে শূন্যস্থানটা পূরণ হয়ে যায়। কিন্তু তারপরে ধরো কি, সেখানে আমি তাদেরকে, হয়তো আমার বাবা যা সিরিয়াস কঠিন অসুখ ছিল, মানে হার্টের প্রচন্ড ব্লকেজ ছিল, কিন্তু আমি এই দিকটায় থাকার ফলে অনেক মানুষের হেল্প পেয়েছি, অনেক মানুষের সব রকম এবং লাস্টের দিকে এমনই হেল্প পেয়েছি, তখন আমি দেখছি যে আর পারা যাচ্ছে না। তো প্রাইভেট নামকরা হসপিটাল, সেখানেই বাবা করতেন, মানে সবসময় যেতেন। কোনো সময় বাবার একটা ছিল যে আমি গভর্নমেন্ট হসপিটালে আমাকে কোনো সময় নিবি না, যাবো না, এটা একটা বাবার মারাত্মকই। কিন্তু লাস্টে বাবা কিন্তু দেহটা ত্যাগ করলেন এসএসকেএমে। ও আচ্ছা, এমনই অবস্থা, কিছু একটা ব্যাপার হয়েছিল সেই কারণের জন্য। তখন কিন্তু আমি 3 জন মন্ত্রীর এতটাই সাহচর্য পেয়েছি, মানে তারা না হলে যেন এমনই অবস্থা ছিল, বাবার বাঁচবেই না। কিন্তু লাস্টে ওটা তো কিছু করার নেই, সেখানে প্রচুর ভাবে তাদেরকে দেখাশুনো, ডাক্তার আসা, করা, মানে খুব হেল্প পেয়েছে। এবং নিজে যেহেতু ব্যাপারটা বুঝি, ভবিষ্যতে অনেক কিন্তু 10 বছর বাবাকে বাঁচিয়ে রেখেছি এক্সট্রা। বাবা তাই বলছে, বলে আমি কিন্তু এখন এক্সট্রা রান করছি, চলছি। মাকেও তাই, হয়তো ওনারা আরো অনেকটা দিন আগেই চলে যেতেন, হয়তো মেডিকেল তো সকলে দেখো বোঝে না, অনেকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারে না, কোন জায়গাটা। তারপর বাড়িতে আসার পর যে নেবুলাইজ করা সবকিছু জিনিসগুলো আমি পারতাম। একটা ছোট হসপিটাল তৈরি হয়ে গিয়েছিল আমার বাড়ির মধ্যে। আচ্ছা, মানে তুমি, তোমার মনের মধ্যে কোনো খেদ নেই যে আমি করতে পারিনি, কিন্তু লাস্ট হচ্ছে কি, ওটা নিয়তি কিছু করার নেই, কারণ ওনার ওপেন হার্ট সার্জারি, লাস্টে বলটা ভেঙে গেল, ওটা ওটি আর করা গেল না, মানে ওটি টেবিলে মেনে নিতে হয়, কারণ এটা প্রত্যেকের মানুষের জীবনেই আসবে, আমাদেরও হবে, সেটা মেনে নিতে হয়। যেটা সবকিছুর মধ্যে দিয়ে আবার যে তুমি কাজ করছো, কাজে ফিরেছো এবং করে যাচ্ছ, সবার মধ্যে দিয়ে তুমি তোমার বার্তা পৌঁছাচ্ছ, সবকিছুর মধ্যে দিয়ে। এরকমই থেকো সুস্মিতা, এরকমই থেকো। আর আরেকটা জিনিস আমি দেখেছি, ভীষণ ভালো লাগার জায়গা ছিল, সেটা হচ্ছে যে দেশে এই যে লটা পড়লাম, আমি কি দিয়ে যেতে পারবো। সবার মতন তো একটা নির্দিষ্ট সময় হবে, আমি চলে যাব, মরে যাবো, ব্যাস সবই শেষ হয়ে গেল।
আর আমরা তো ক্ষণিকের অতিথি, একদমই আজ তাই। আছি তো কালকে আমি ঘর সেটাই থেকে বেরোলে তোমাকে- বাড়িতে ফিরবো কিনা কেউ জানে না। সেটাই আমি তোমাকে বলতে সেই যাচ্ছিলাম জন্য যে তাহলে এত কিসের হিংসা, এত কিসের দেশ, এত কিসের মানে মানুষের সাথে মানুষের যে মতানৈক্য, বলে না ঝামেলা। মাদারের কাছে শিখে নাও ছাড়া কত সহজ বিদ্বেষ, সত্যি তাই না? সত্যি তাই, একদমই তাই। আর ছাড়তে জানতে হয়, বলে না হ্যাঁ, ছাড়তে হ্যাঁ, জানতে হয়। আর যেটি বলছিলাম সুস্মিতা, এই কাজগুলো তো তুমি করছো, করে যাচ্ছ, এবং তোমার স্বপ্ন কি ভবিষ্যতে? স্বপ্ন কি বলতে গেলে দেখো, একটা খুব আমি যেখানটায় থাকি তার পাশের মানুষজনরা সবাই খুব ভালোভাবে থাকবে, কোনো মানুষের মধ্যে কোনো হিংসা থাকবে না, এরকম যদি সমাজটা হতো, এটাই আমার একটা স্বপ্ন, যে হিংসামুক্ত দেশ। হিংসামুক্ত দেশ, যে মানুষের সাথে মানুষের এই মতানৈক্য অবশ্যই থাকবে, হানাহানিটা থাকবে হ্যাঁ না। হানাহানিটা থাকবে না। এই হিংসার চোটে এত যে ক্রাইম হচ্ছে, আমি যখন জেলে গিয়ে দেখি যে কয়েদিরা কি কি কারণে জিজ্ঞাসা করছে তুমি কি ক্রাইমটা করে আজকে এই জায়গাটা এসেছো, সেও কিন্তু একটা খুন খারাপির মধ্যে ইনভলভমেন্টে জড়িয়ে যাচ্ছে। তাহলে আজকে কেন খুনটা হচ্ছে, তার একটা রুট আছে। এই যে ক্রাইমগুলো করে ফেলছে মানুষ, জন্ম থেকে কিন্তু কেউ একজন অপরাধী হয় না। সে পক্সো কেসেই বলো, মানে ছোট যে নাবালক, সেও কিন্তু করে ফেলছে হিট অফ দ্য মোমেন্টে, বা পরিস্থিতি সমাজের শিকার হচ্ছে সে কোনোভাবে। একটা মানুষ কি ইনবর্ন ক্রিমিনাল হয়? ক্রিমিনাল হয় তো জন্মায় না। যেমন আমাদের মধ্যে গায়ে কিন্তু ধর্মের ইয়েটাও থাকে না। জানো, তোমার এই পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ছে, অনেক পরিস্থিতি, ঘটনা একটা বাচ্চাকে ক্রিমিনাল তৈরি করতে সাহায্য করে। এটাই বলছি আমি যেটা বলছিলাম, আমি একদম ছোটবেলায় দেখেছিলাম একটা বাচ্চার মা বাবা, ওনারা বুঝতে পারছেন না যে বাচ্চাটার কতটা ক্ষতি করে দিচ্ছেন। সেটা বলছি, আমি তখন অনেক ছোট, আমি তখন ক্লাস 3-তে পড়ি, এবং ঠিক আমি যেখানে থাকতাম তার ঠিক অপোজিটে, আমার শিলিগুড়িতে হাবড়াটা, তার অপোজিটে একটা বাচ্চা ছেলে, সে একটু দুষ্টুমি করেছে না, একটুখানি হয়তো কিছু বা খেলাধুলোর একটা জিনিস হয়তো জায়গা মতো রাখিনি। ওর মা বাবা কি করতো, মানে স্পেশালি ওর বাবা, আমি দেখেছি মানে জামা কাপড় না পরিয়ে বারান্দায় বেঁধে রাখতো। হ্যাঁ, বারান্দাটা এমনই একটা জায়গায় রাস্তার উপরে, রাস্তায় যতজন লোক যেত না সবাই ওকে দেখে হাসতো, এটা আমি বলছি। এবং ওই ছেলেটি খুবই ছোট তখন, মানে 2 বছর 3 বছর বয়স এরকম, ও তখন ওখানে টয়লেট করতো, ওদের ফুল গাছগুলো ছিল, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করতো। কিন্তু প্রথমেই যে ওকে আজকে জামা কাপড় না পরিয়ে বেঁধে রেখে ওকে ওই শাস্তিটা দিল না, ও কিন্তু, আমি মনে মনে, আমার তখন অনেক ছোট, আমার তখন অনেক কম বয়স, কিন্তু আমার মনে হয়েছিল এটা মনে হয় ওর বাবা মা ঠিক করছে না। ওই ছেলেটি কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে, আমি কলকাতায় এসে গেলাম, অনেক বড় হয়ে গেলাম, আমি শুনলাম ও নাকি ক্রিমিনাল হয়ে গিয়েছিল, এবং ও পরবর্তীকালে এনকাউন্টারে মারা গেছে। তাহলে বুঝতে পেরেছো তো, এটা কিন্তু মানে ওর জাস্ট ওর বাড়িতে ওকে ট্রিটমেন্টটা ঠিক মতো দিতে পারেনি, উনি ভাবছেন সুশিক্ষা, উনি ভাবছেন যে আমি ছেলেটাকে এরকম ভাবে শাস্তি দিচ্ছি, কিন্তু শাস্তিটা যে ওর জন্য খারাপ, মানে শাস্তিটাও ঠিক মতো দিতে হয়, এমন ভাবে ভাবছেন আমি ঠিক করছি, কিন্তু সেটা যে সঠিক কতটা ওর মনের মধ্যে এফেক্ট করেছে। সেই জন্য আমাদের শিশু মনের চাইল্ড সাইকোলজিটা বুঝতে হবে, আমি কিভাবে তার সাথে একদমই তাই। আমি যদি না পারি, একজন কাউন্সিলিং যিনি করেন সেই ডাক্তারের সাথে গিয়ে না হয় কথা বলবো, হ্যাঁ বলে নিয়ে। আমার সেটাই মনে হয় কি, যে একটা অপরাধ কারোর মধ্যে থাকবে না, শিশুরা সুন্দর ফুলের মতন হাসবে, একটা ক্রাইমলেস একটা আমাদের ওয়ার্ল্ড যেন হয়। বিশেষ করে আমি যেখানে থাকছি, আমাদের এই জায়গাটা যেন সেরকম ভাবে, সমাজ তো আমি পরিবর্তন করতে পারবো না, সেটা যদি করা যায়, তার জন্য যতটা ক্রাইম দূর করা যায়, এটা হচ্ছে আমার একটা এইম। থ্যাংক ইউ সুস্মিতা। আর আমাদের তো সময় তো জানো, মানে একটা লিমিটেশনস এর মধ্যে করতে হয়, আর বেশি তো করা যাবে না। খুব ভালো লাগছে, আমি তোমার জন্য একটা স্মারক রেখেছি, এটা তোমার জন্য। ভালো থেকো। হ্যাঁ, আর এই যে তুমি ছড়িয়ে কাজগুলো করছো, এরকমই কাজ করো, আমার তোমার প্রতি অনেক বেশি 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 ভালোবাসা। ঠিক আছে, একদমই। তাহলে এবারে বুঝতে পারছেন তো আপনারা, তোরা আমার আড্ডা ঘরে কারা কারা সবাই আসছে, আমি সবাইকে নিয়ে চলতে পছন্দ করি, আমরা এভাবেই পথ চলবো ঠিক করেছি, আর ছড়িয়ে থাকতে চেষ্টা করব, আপনারাও, তোরাও ছড়িয়ে থাকার চেষ্টা করবে। আর আমরা না ভালো ভালো বার্তা দিতে চাইছি এই পডকাস্টের মধ্য দিয়ে,
অনেক কিছু জানতে পারলাম সুস্মিতার কাছ থেকে, কিভাবে সে নিজের জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে গিয়েছে এবং ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কাছ থেকে সে বার্তা নিয়েও আসছে এবং যে বার্তাও নিয়ে আসছে সেই বার্তা আবার অন্যদের কাছে প্রকাশ করছে। তা শিক্ষা দান করলে তো শিক্ষা বাড়ে, আমরা সকলেই সেটা জানি। আমরা শিক্ষা দান করার চেষ্টায় ব্রতী থাকব এবং ভালো ভালো কাজ করব। আমাদের ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা ৮ম পর্বে পদার্পণ করলো এবং আজকে আমি এই পর্বটি সমাপ্তি করলাম ৮ম পর্বের। আর তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো। আর আরেকটা দিন যাতে আমি সুস্মিতাকে পেতে পারি সেই চেষ্টাই থাকবে, কারণ মাত্র একটি কবিতা আর একটি গান শুনতে পেরেছি ওর কাছ থেকে, বেশি শোনা হয়নি। কিন্তু ওর কাছ থেকে আরো অনেক গল্প শুনবো, ওর ছেলের গল্প শুনবো, কারণ ওর ছেলে কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে। সবটা নিয়ে কিন্তু সুস্মিতা জমজমাট সুস্মিতা। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।